আগামী 13ই নভেম্বর শেখ হাসিনার মামলার রায় তারিখ নির্ধারণ হবে এবং এই তারিখ নির্ধারণ কেন্দ্র করে অলরেডি আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছে। এবং আপনারা জানেন যে ঢাকা সব কয়েকটি জায়গায় পেট্রোল বোমা মারা হয়েছে গাড়িতে এবং এতে একজন গ্রেপ্তার হয়েছে। একটু আগে শুনলাম ময়মনসিংহের ফুলবাড়িয়াতে গাড়ির ভিতরে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে চালকের মৃত্যু হয়েছে। তো এই যখন অবস্থা, তখন একটি নতুন খবর হলো যে লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্স তারা জাতিসংঘের পার্টিকুলার ডিপার্টমেন্টে তারা বলেছে যে বাংলাদেশ সরকারকে চাপ দিয়ে, মানে তাদের ভাষায় এই ভুয়া বিচার ব্যবস্থা বন্ধ করার জন্য, এটা আওয়ামী লীগের ভাষায় আর কি, আওয়ামী লীগ বলতেছে এটা ভুয়া বিচার ব্যবস্থা। আমি বলতেছি না, আমার আসলে বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর শ্রদ্ধা আছে, অন্তত ইউনূস সরকারের আমলে। তো আমরা অবশ্যই বিশ্লেষণ করব, তার আগে একটু এই নিউজটা আপনাদেরকে একটু পড়ে শোনানো দরকার বলে আমি মনে করি। এই লন্ডন ডাউটি স্ট্রিট চেম্বার্স, তারকে বলে রাখি, শেখ হাসিনার মেইনলি 3টা লবিং ফার্ম আছে। একটা হচ্ছে স্কাইলার্ক লিমিটেড, ওটা মূলত সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কন্টাক্ট ওদের, ওরা ওই মার্কিন বিভিন্ন ডিপার্টমেন্টে প্রভাব বিস্তার করে যাতে শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করার জন্য আমেরিকা চাপ দেয়। আর বাকি 2টা হচ্ছে ব্রিটেনে। একটা হচ্ছে প্যালেটাইন মিডিয়া। এই প্যালেটাইন মিডিয়া মূলত মানে যত কমিউনিকেশন গুলো আছে, এই যে দেখেন বড় বড় ইন্টারন্যাশনাল যে মিডিয়া গুলো আছে, এগুলোতে শেখ হাসিনা ইন্টারভিউ প্রচার করা, তারপরে শেখ হাসিনার পক্ষে বিভিন্ন আপনার প্রোপাগান্ডা চালানো, এগুলো এই প্যালেটাইন মিডিয়া করে, এদের মিডিয়া রিলেটেড কাজগুলো করে। আর আরেকটা হচ্ছে লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্স, ওরা সব লিগেল কাজগুলো করে, যেমন জাতিসংঘে নালিশ দেওয়া, তারপরে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল সুইজারল্যান্ডে ওখানে নালিশ করা, এরকম বিভিন্ন লিগেল কাজগুলো ওরা করে। তো এই ডাউটি স্ট্রিট চেম্বার্স তারাই আজকে একটা কাজ করছে, তারা লিখেছে যে জাতিসংঘে, আমি এটা নিয়েছি ডাউটি স্ট্রিট চেম্বার্স এর নিউজ সেকশন থেকে, ওদের ওয়েবসাইটের, urgent appeal filed with UN raises serious fair trial and due process issues in trial of former PM Sheikh Hasina before Bangladesh International Crime Tribunal। মানে জাতিসংঘে দাখিল করা জরুরি আপিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারে গুরুতর ন্যায় বিচার এবং যথাযথ প্রক্রিয়া সংক্রান্ত সমস্যা উত্থাপন করেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কাজ করা লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্সের স্টিভেন পাওয়েলস কেসি এবং তাতিয়ানা ইটোয়েল বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত এবং বিচার বহির্ভূত সংক্ষিপ্ত বা স্বেচ্ছাচারী মৃত্যুদণ্ড সংক্রান্ত জাতিসংঘের বিশেষ দূতের কাছে একটি জরুরি আপিল জমা দিয়েছেন, যেখানে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার অনুপস্থিতিতে মামলা চালানোর ফলে ন্যায্য বিচারের অধিকারের অভাব এবং যথাযথ প্রক্রিয়া সংক্রান্ত সমস্যা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে শেখ হাসিনার অনুপস্থিতিতে মামলা চালানোর ফলে ন্যায্য বিচারের অধিকারের অভাব, মানে বলা হয়েছে শেখ হাসিনা তো নাই, তো যেখানে শেখ হাসিনা উপস্থিত নাই সেখানে তার বিচার চলে কিভাবে, যুক্তি দিয়েছে। এটা কিন্তু জাতিসংঘ সুপারিশ করেছিল, জাতিসংঘ বলেছিল যে শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার চালানো যাবে না, এটা জাতিসংঘের নিয়ম। এখন সমস্যা হচ্ছে কি, এইসব নিয়ম মূলত শেখ হাসিনা ভঙ্গ করেছে। শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যাকারী, তারপরে যুদ্ধ অপরাধের বিচার, এগুলো তেমন অনেকগুলো বিচার করেছে, মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, যে সময় অপরাধীরা সেখানে ছিলেন না, তারা পলাতক ছিলেন। এটা শেখ হাসিনা নিজেই করেছে, অনেকবার করেছে। এখন আবার এই শেখ হাসিনার জন্য ওই যে বলে না, ইতিহাস বারে বারে ফিরে আসে। এখন আবার এরা বলতেছে শেখ হাসিনা তো নাই, তাহলে শেখ হাসিনার বিচার চালায় কিভাবে? এটা নিয়ম জাতিসংঘের যে যার বিচার হয় তার থাকতে হয়। এখন বাংলাদেশ সরকার কিন্তু অনেকবার চেষ্টা করেছে, ভারতকে রিকোয়েস্ট করেছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য, যাতে শেখ হাসিনার উপস্থিতিতে বিচারটা করা যায়। এখন ভারত ফেরত দিবে না, তাহলে কি করা যায়? এবং বাংলাদেশ সরকার কিন্তু অনেকবার পত্রিকায় বিজ্ঞাপনও দিয়েছে, এছাড়া কি করতে পারে আর? তো শেখ হাসিনা 2009 সাল থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি, এবং তার দল আওয়ামী লীগ 2024 সালে জানুয়ারিতে অনুষ্ঠিত সাম্প্রতিক নির্বাচনে পুনর্নির্বাচিত হন। ওই ডামি ইলেকশনের কথা বলতেছে 7 জানুয়ারির। 2024 সালে জুলাই মাসে সরকারি চাকরিতে কোঠা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ শুরু হওয়া বিক্ষোভ শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গণ আন্দোলনে পরিণত হয়, যা স্বীকার করেছেন গণ আন্দোলন, মানে হাসিনা লবিস্ট স্বীকার করেছে। 5ই আগস্ট 2024 তারিখে রাজনৈতিকভাবে সহিংসতায় রূপ নেওয়া বিক্ষোভের ফলে সৃষ্ট অস্থিরতার কারণে শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন এবং 8ই আগস্ট মোহাম্মদ ইউনূস একটি ইন্টারনাল কেয়ারটেকার গভর্নমেন্ট গঠন করেন। সবই সত্য।
2025 সালের জুলাই মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং তার আরো 2 ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করে, যা 2024 সালের জুলাই এবং আগস্টে বাংলাদেশে বিক্ষোভের প্রতি তৎকালীন সরকারের প্রতিক্রিয়া থেকে উদ্যত বলে জানা গেছে। 2024 সালের আগস্টে ভারতে পালিয়ে যাওয়া, মানে এখানে লিখেছে ভারতে পালিয়ে যাওয়া, যাক তারা স্বীকার করেছে ভারতে পালিয়ে গেছে শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার চলছে। শীঘ্রই রায় ঘোষণা করা হবে, যেখানে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এটা প্রায় নিশ্চিত। তো এই জরুরি আপিলটি তুলে ধরেছে যে শেখ হাসিনার সরকারের উভয় সদস্যের দ্বারা, মানে শেখ হাসিনা এবং কামাল, অভিযোগ করা নির্যাতন এবং পরবর্তীতে তাদের সমর্থকদের বিরুদ্ধে গুরুতর প্রতিশোধ গ্রহণ সত্ত্বেও, মানে ওই যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিছু আওয়ামী লীগের লোকজনের পাবলিক মাইরা ফেলাইছে না, এটাকে বলা হয় গুরুতর প্রতিশোধ গ্রহণ সত্ত্বেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কেবল শেখ হাসিনা এবং তার প্রাক্তন সরকার সদস্যদের বিচার করার সিদ্ধান্ত নিয়েছে। বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যারা অভ্যুত্থান সফল করেছে তাদের বিচারের মুখোমুখি করা হবে না। 15 জুলাই থেকে 8 আগস্ট এর ভিতরে তারা যে কর্মকাণ্ড করেছে তার বিচার করা হবে না। আগে আপনাদের মতামত চাই। বর্তমান সরকার বলেছে যে 15 জুলাই থেকে 8 আগস্ট এর ভিতরে যারা অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল তাদের কোনো অপরাধের বিচার হবে না। এটা অন্যায়। মানে এই শেখ হাসিনা লবিং ফার্ম বলতেছে ওদেরও বিচার করতে হবে। তাহলে আপনাদের কাছে প্রশ্ন যে মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযোদ্ধা ছিল তারা তো অনেক পাকিস্তানিদেরকে মেরেছে না, যুদ্ধ তো, তাহলে কি সেই মুক্তিযোদ্ধাদেরও বিচার করতে হবে? এখন দেখেন আওয়ামী লীগ বলে যে জুলাই যোদ্ধারা গাদ্দার, পাকিস্তানও কিন্তু তখন বলতো যে এই মুক্তিযোদ্ধারা গাদ্দার। শেখ হাসিনা বলে সংবিধান অনুযায়ী আমি এখনো প্রধানমন্ত্রী, পাকিস্তানও বলতো যে এরা রাষ্ট্রদ্রোহী, এরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, রাষ্ট্রকে ভাঙার চেষ্টা করতেছে। তারপরে পুলিশ মারা গেছে 43 জন, মুক্তিযুদ্ধের সময় পুলিশ মারা গেছে প্রায় 200 থেকে 250, মুক্তিযোদ্ধারা মারছে। তো মুক্তিযুদ্ধের বিচার করা হোক। পৃথিবীর ইতিহাসে এটাই হয়, যারা বিজিত তাদের বিচার হয় না, যারা পরাজিত তাদের বিচার হয়। ফর এক্সাম্পল, যদি শেখ হাসিনা জিতে যেত তাহলে এই নাহিদ, ওয়াকার, তারপরে এই আসিফ, হাসনাত সবার ফাঁসি হয়ে যেত। এটাই পৃথিবীর নিয়ম। সেই ফরাসি বিপ্লবে যারা পরাজিত হয়েছে তাদেরকে মেরে ফেলা হয়েছে, কাউকে বাঁচিয়ে রাখা হয়নি। সেই হিসাবে তো আমাদের এখানে কিছুই ঘটেনি। তারপরেও জনগণের আক্রোশে কিছু আওয়ামী লীগের লোক মারা গেছে। যাক, আমি খবরটা পড়ে আসি। জরুরি আপিলটি ব্যাখ্যা করে যে কিভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে পরিচালিত হচ্ছে। একটি অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, যার নিজস্ব কোনো গণতান্ত্রিক ম্যান্ডেট নেই এবং শেখ হাসিনার ন্যায্য বিচারের অধিকারের লঙ্ঘনের বিষয়ে একাধিক গুরুতর উদ্বেগ উত্থাপন করে, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত চুক্তির অনুচ্ছেদ 14-1 অনুসারে শেখ হাসিনার বিচার স্বাধীন ও নিরপেক্ষ ট্রাইব্যুনাল দ্বারা হচ্ছে না। শেখ হাসিনার মামলার বিচারকরা তার আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার মামলার বিচার করেছিলেন। তাদের রাজনৈতিক সম্পর্ক, প্রকৃত এবং অনুভূত পক্ষপাত উভয়ই গুরুতর প্রশ্ন উত্থাপন করে। মানে বলতেছে যে শেখ হাসিনার বিরুদ্ধে যারা উকিল আছেন তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে। তদুপরি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও পক্ষপাতের আবির্ভাবের শিকার হন, যিনি নিজে শেখ হাসিনার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে রাজনৈতিক সমাবেশে উপস্থিত হয়েছিলেন। শেখ হাসিনার অনুপস্থিতিতে অত্যন্ত গুরুতর অপরাধের জন্য বিচার করা হয়েছে এবং ভারত থেকে শেখ হাসিনাকে বহিষ্কারের জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও তার অনুপস্থিতিতে বিচার চলছে। তার বিরুদ্ধে অভিযোগের কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি তিনি পাননি। বলা হচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ আছে এগুলো কোনো বিজ্ঞপ্তি নাকি শেখ হাসিনা পায়নি। না, শেখ হাসিনার ঠিকানা কোথায়? পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে, ভারত সরকারকে একাধিকবার বলা হয়েছে, তারপর শেখ হাসিনা নাকি কোনো আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি পাননি। মানে কি বলবো আর। তাছাড়া আওয়ামী লীগের পক্ষে পূর্বে কাজ করা বা যারা এর সঙ্গে যুক্ত ছিলেন তাদের উপর আক্রমণ করা হয়েছে এবং তারা ভয় ভীতি ছাড়া পেশাগত দায়িত্ব পালন করতে পারতেছেন না। জেডে খান পান্নার কথা বলে আর কি, যে সে ভয় পাইতেছে। ফলস্বরূপ শেখ হাসিনার প্রতিনিধিত্ব করছেন রাষ্ট্রনিযুক্ত একজন আইনজীবী, যার সাথে তার কোনো যোগাযোগ ছিল না এবং কোনো নির্দেশনাও দেওয়া হয়নি। তবে আমি মনে করি জেডে খান পান্নাকে আসলে শেখ হাসিনা আইনজীবী হিসাবে গ্রহণ করা উচিত ছিল আদালতের। এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে আর কি।
কারণ শেখ হাসিনার বিরুদ্ধে যে কংক্রিট এভিডেন্স, এটা ওই জেডে খান পান না কেন, তার তার চেয়ে বড় কোনো লয়ার আসলেও শেখ হাসিনাকে মানে মানে খালাস করার মতো মানে সম্ভাবনা বিন্দু মাত্র নেই। তাহলে কেন আদালত জেডে খান পান্নাকে অনুমতি দিল না? আমার বোধগম্য না। তো এই ধরনের গুরুতর অনিয়ম, ন্যায্য বিচার এবং যথাযথ প্রক্রিয়া লঙ্ঘনের পটভূমিতে এই ধরনের স্পষ্টতই অন্যায্য বিচারের পরে যে কোনো মৃত্যুদণ্ডই কার্যকরভাবে সংক্ষিপ্ত মৃত্যুদণ্ড এবং আইসিসিপিআর এর ধারা 6 দ্বারা নিশ্চিত জীবনের অধিকারের স্পষ্ট লঙ্ঘন হবে। শেখ হাসিনার পক্ষে ডাউটি স্টিচ চেম্বার্সের স্টিভেন পাওয়েলস কেসি এবং তাতিয়ানা ইটোয়েল কাজ করছেন। এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর বাংলাদেশে অধিকার লঙ্ঘনের বিষয়ে ডাউটি স্টিচ চেম্বার্সও একটা চিঠি জাতিসংঘে দিয়েছিল এবং তারা নেদারল্যান্ডের ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালেও একটা প্রতিবেদন করেছে ইউনিয়ন সরকারের বিরুদ্ধে একটা ইনভেস্টিগেশন করার জন্য। তো যেটা বললাম, জাতিসংঘ যে বলেছে যে কারো অনুপস্থিতিতে বিচার করা তারা সমর্থন করে না, এটার সুযোগ কাজে লাগিয়ে একটা আবেদন করেছে। তো এইসব আবেদনে কোনো কাজ হবে না। কাজ হবে না কেন? যে অভিযোগগুলো করেছে এই অভিযোগগুলো শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় একাধিকবার লঙ্ঘন করেছেন এবং এই যে হিউম্যান রাইটস, তারপরে কত মানবাধিকার সংস্থা তারা শেখ হাসিনাকে কতবার বলেছে। এমনকি তুরস্কের যে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, তিনি চিঠি লিখেছেন শেখ হাসিনাকে যে জামাত নেতাদেরকে ফাঁসি দিয়েন না। ইমরান খান চিঠি লিখেছে জামাতের এই বুড়ো বুড়ো নেতাগুলো ফাঁসি দিয়েন না। শেখ হাসিনা শুনেছে? শুনে নাই তো। শেখ হাসিনা যা মতো তাই করেছে। এই কারণে এখন পশ্চিমারা নীরব। এই যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে, পশ্চিমারা একটা কথা বলতেছে না, চুপচাপ, একদম চুপচাপ। এবার আসি এই আগুন সন্ত্রাস। সে 2014 সালে 15 সালে আওয়ামী লীগ আগুন সন্ত্রাস চালিয়ে বিএনপির নাম দিত। এগুলো বাদ দেন। এই দামি নির্বাচনের আগে 2টা ট্রেনে আগুন দেওয়া হলো, দিয়ে বিএনপির হাজার খানেক নেতাকে গ্রেপ্তার করা হলো। এই আগুনগুলো দিয়েছে ডিবি হারুন তার লোকদেরকে দিয়ে। শেরাটনের সামনে গান পাউডার দিয়ে 11 জনকে হত্যা, মির্জা আজম এবং জাহাঙ্গীর কবির নানক। এটা 111 সরকারের কাছে নিজ মুখে স্বীকার করেছেন শেখ সেলিম। সে ভিডিও এখনো আছে, ইউটিউবে পাওয়া যায়। ওই যে পঙ্কজ দেবনাথ তার বিহঙ্গ পরিবহনে আগুন দিয়ে মেরেছেন, সে 10-12 জনকে মেরেছেন, নাকি আরো বেশি, ঠিক সংখ্যাটা খেয়াল নেই। তো আওয়ামী লীগের তো এই আগুন সন্ত্রাস করে বিএনপির উপরে দোষ চাপানোর অভ্যাস তো সেই পুরাতন। সেই কাজগুলো আবার এখন করতেছে। গতকালকে কয়েকটা বাসে আগুন দেওয়া হয়েছে, একটু আগে ময়মনসিংহের ফুলবাড়িয়াতে আগুন দিয়ে চালক সহ পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পর্যাপ্ত না। দর্শক, আপনারা যা জনগণ আছেন তারা হাতে আইন তুলে নিবেন না, কিন্তু তারা পুলিশকে সহযোগিতা করুন, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন, এবং শেখ হাসিনা যতই লবিং ফার্ম করুক না কেন কেউই কিছু করতে পারবে না। বিচার তার আপন গতিতেই চলবে বলে আমরা বিশ্বাস করি। ভালো থাকবেন, ধন্যবাদ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে প্রতিহত করবেন, তিনি চান গণভোট এবং নির্বাচন একই দিনে। আবার এখন ইস্যু হলো গণভোট। এই যে গণভোটের দাবিতে 10 তারিখে মাঠে নামবো, 10 তারিখে মাঠে নামবে কে ঘোষণা করেছেন? উনি সম্ভবত গাজী আতাউর রহমান, মানে জামাতের কি যেন, তিনি বলছেন আগামী 10 তারিখের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি না হলে 11 তারিখে তারা ঢাকার বাইরে থেকে লোক এনে ঢাকায় জমায়েত করবে। এখন বিএনপিও তো ঢাকার বাইরে থেকে লোক আনবে। এখন যদি এই পাল্টাপাল্টি অবস্থান হয়, ওদিকে আওয়ামী লীগও আসে, তাহলে আসলে কি হবে? কি হবে? শেষ কথা যেটা বলছি আমি, একটা মার্শাল দাঁড়িয়ে যাবে। এটা ছাড়া যদি সিম্পলি বাংলাদেশের সমাজটাকে যদি একটা স্টেবল চান, পলিটিক্যাল স্টেবিলিটি চান মিনিমাম, তখন একমাত্র মার্শাল দিয়ে ছাড়া আর কোনো কিছু দিয়ে আপনি কিছু করতে পারবেন না। এটা নষ্ট করার জন্য একটা মুদ্রাই হলো ইউনূস সাহেব। তাহলে মার্শাল ল জারি হবে এবং ওয়াকার সাহেব হবেন দেশের প্রধান। যদি ওয়াকার সাহেব সেনাপ্রধান থাকে, তো এটা করলে তো ওয়াকার সাহেব 5ই আগস্টই করতে পারতেন। আচ্ছা দেখেন, 7 নম্বরে জিয়াউর রহমান ছিলেন অ্যারেস্ট অন্তত সকাল পর্যন্ত, রিলিজ হয়েছেন বিকেলে। এরপরে প্রধান সামরিক আইন পরিষদ উনি হয়েছেন, তার আগে পর্যন্ত কে ছিলেন? 6 তারিখে কে ছিলেন? এইবার হিসেব করে কথা বলি, ঠিক আছে না? আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা। তাহলে ইতিহাস কি বারবার ফিরে আসবে? 7 তারিখ যখন 8 তারিখ হয়ে গেছে, সেই জন্য আমি সবসময় বলি জিয়াউর রহমান ক্ষমতা নিয়েছে, প্রধান সামরিক আইন পরিষদ হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছে 8 তারিখে, এবং নতুন করে সামরিক আইন জারি করেছে। আগেকারটা উনি নেন নাই। আপনি ডেট গুলো ভালো করে পড়ে দেখেন সেই সময়টা। এবং মনে রাখেন, অলমোস্ট 12টা বেজে গেছে যখন উনি রিলিজ হয়ে আসছেন।
রিলিজে আসার পরে উনি যখন বাইরে জিনিসটা ব্রিফ করছে ওনাকে ওই আমিনুল হক, এরপরে উনি সিদ্ধান্ত নিয়ে ফেলছেন কি করতে হবে। এখানে আমার একটা লম্বা ভিডিও বাড়িতেছে 8-10 ঘন্টা, ওয়েট করেন পাইবেন এটা। বাট এটা দেশের লম্বা হিস্ট্রির দিক নিয়ে কথা বলা, সেটা আচ্ছা এই যে এখন গালি দিচ্ছে ইসলামকে, তো সব হলো রাজাকার। মানে হাসিনা যেই কথা বলে ক্ষমতাচ্যুত হয়েছে সেই কথা বলা শুরু করছে এখন বিএনপি। কেন? তার সবচেয়ে বড় এনিমি হলো এখন জামাত, তাই একই প্রবলেম তো হলো। হাসিনাও তো তাই করছে, সে জঙ্গি বলে জামাতকে কোপাইতেছে, আসলে সে কোপাইতেছে তার সমস্ত রাজনৈতিক বিরোধীদের, ঢাল হিসেবে রাখছে, সাইনবোর্ড হিসেবে রাখছে জামাতকে, আর বলতেছে সবাই রাজাকার। তো সেম রাজাকারের স্লোগান তো এখন বিএনপি তুলতেছে, সেম প্রবলেম। এই রাজাকারদের সাথে তারা সরকার করে নেই, ইলেকশন করে নেই একসাথে, 2/3 মেজরিটি ওয়ালা ইলেকশন করে নেই 2001-এ। এই রাজাকারদের সাথে হাসিনা আন্দোলন করে নেই 96 সালে, গোলাম আজমের সাথে দেখা করতে চাই নাই, হাত জোর করে মাপ চাই নাই, কথা বলে নাই। এই ইনুর সাথে ছবি নেই গোলাম আজমের, দেখা করছে, হ্যান্ডশেক করতেছে। যখন প্রয়োজন পড়ে যায় তখন ও রাজাকার হয়ে যায়, যখন ও আপনার এনিমি তখন ও রাজাকার। মানে কি, রাজাকার বলে আপনি আপনার রাজনৈতিক বিরোধীদের সবাইকে কাটতে চাচ্ছেন, আর এটাতে সাপোর্ট দিচ্ছে মোজাদ ইসলাম সেলিম, এই কমিউনিস্ট গুলা। দেখেন, কারণ ওদেরও তো ন্যায়বোধ নেই। কার্ল মার্কসের ভিতরে কোন জাস্টিস বলে ধারণা নেই। কার্ল মার্কসের যতগুলো চিন্তা আছে, যত ধরনের চিন্তা আছে, কোন চিন্তার মধ্যে জাস্টিস ধারণা নাই। আমি আবার বলছি, স্পষ্ট করে বলছি, জাস্টিসের ধারণা নাই। এক শ্রেণী যাবে আরেক শ্রেণী আসবে, এটা হচ্ছে ধারণা, এবং এক শ্রেণী আরেক শ্রেণীকে কোপায় কাটবে, এটা বৈধ। শ্রমিক শ্রেণীর একতন্ত্র বা একনায়কতন্ত্র, ক্ষমতা মানেই একনায়কতান্ত্রিক, কাজে একজন আরেকজনকে কাটবে, গুম খুন আয়নাঘর করবে, এটা হচ্ছে কমিউনিস্টের ধারণা, এটা হচ্ছে কার্ল মার্কসের ধারণা। মানে 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 সবাই সবাই শ্রেণী শত্রু, আর সবাই একজন আরেকজনের শ্রেণী শত্রু, আর ও নিজে হচ্ছে প্রলেতারিয়েত। এই তো প্রলেতারিয়েতের ক্ষমতায় গেলে তাদের সব কাজ সই, আয়নাঘর করলে ওটা সই, শুধু শ্রেণী শত্রু বলে দিলেই হলো। আপনি চীনে দেখেন না, আপনার ক্ষমতা যে এখন প্রতিরক্ষা মন্ত্রী তাকে আপনি গুম করে রেখে দিচ্ছেন, যে এখন ইয়ে ছিল প্রতিরক্ষা তো ছিল, যে এখন পররাষ্ট্রমন্ত্রী ছিল তাকেও গুম করে রেখে দেওয়া হয়েছে। এটা তো ওল্ড কমিউনিস্ট কালচার। আপনি জ্যাকমার মতন ব্যবসায়ী, তার সাথে বিরোধ আছে, তাকে আপনি গুম করে রেখে দিয়েছিলেন, তারপর সে মানছে, তাকে আবার ছেড়ে দিচ্ছেন। এটা তো কার্ল মার্কসের ধারণার সার্থকতা। জাস্টিস তো নাই আসলে, জাস্টিস থাকলে তো জাস্টিস দিয়ে সলভ করতেন না ব্যাপারটা, আর আইন কানুন দিয়ে সলভ করতেন। কিন্তু জামাত ইসলামও যে পিআর এর দাবি করে, এটাও তো অযৌক্তিক দাবি। না ঠিক আছে, আপনি যদি তো অযৌক্তিক বলেন এটা, কিন্তু এটা বলেন না যে আপনি কিছু সমস্যা হলেই বলবেন ওরা রাজাকার। না না, এটা ঠিক না। এগুলো তো আওয়ামী লীগের বয়ান, এগুলো বিএনপি বলবে কেন? তো বিএনপি তো বলতেছে, পিয়ার নিয়ে যত সমালোচনা আছে করেন, কোন অসুবিধা নেই। আর অ্যাকচুয়ালি আমি মনে করি না পিয়ার নিয়ে কেউ সিরিয়াস। পিয়ার অ্যাকচুয়ালি তাদেরই দরকার যারা সংসদে একটা দুইটা সিট পায়ও না, ওদের দরকার। ওদের পিয়ার ওদের বেলায় ভালো কাটবে, এইটা একটা ভালো সলিউশন হতে পারে। এত পার্সেন্টের কম ভোট পেলে পিয়ার ওদের বেলা প্রযোজ্য হবে, কোন অসুবিধা নেই। তো কি হবে বড় জোর, যে 4-5টা সিট বড় জোর এক্সট্রা ওদের জন্য খরচ হবে। আবার আরেকটা যদি দেখেন, পিয়ারের কথা তুললেন তাই বলতেছি, আপনি যদি গত 10-12 ইলেকশনের রেজাল্ট দেখেন, ইলেকশনের রেজাল্ট ইকুইভ্যালেন্ট টু পিআর দিয়ে কয়টা সিট, মানে দেখেন পাওয়ার সিট আর পিআর এর সিট এমন কোনো ফারাক হবে না বড় দল দুটার মধ্যে। মানে প্রথম যে ফার্স্ট সেকেন্ড হবে তাদের মধ্যে কোনো তফাৎ হবে না বড় জোর, কিন্তু নিচের লেভেলে তফাৎ হবে। সারা বাংলাদেশে আপনি 1% ভোট পাওয়া মানে কত? আপনি 3টা সিট পেয়ে যাবেন, 1% ভোট পাওয়া। তাহলে জামাতের ভোট যদি 5% হয় তাহলে 15টা সিট সে পাবে পিআর হলে পরে। কিন্তু নর্মাল ভোট হলে দেখা যাবে যে পায় নাই, একটাও পায় না, এটা হতে পারে। সেই জন্য যারা ছোট দল তাদের বেলা পিআরটা কাজে দেয়।
কিন্তু শেষ পর্যন্ত আমার মনে হয় যে জামাতের দাবি থেকে সরে আসবে। পেয়ারের পক্ষে বা বিপক্ষে কেউই সিরিয়াস না, বলছে একটা আসলে চাচ্ছে আরেকটা। ঝগড়াটা অন্য কিছু নিয়ে সে করতে চায়। আমি মনে করি পিয়ার নিয়ে অ্যাকচুয়ালি সমাজে ডিবেট, আলোচনা, খোলা মনে আলোচনার সময় এখন হয়নি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে জনাব গৌতম দাস, পিয়ার নিয়ে এত আলোচনার কিছু নাই, বিকজ জামাত তো সিরিয়াস না। তো আমার আন্ডারস্ট্যান্ডিং হলো জামাত সিরিয়াস না। ধন্যবাদ। আর ওই যে এনসিপি যে বিএনপির কাছ থেকে 20টা আসন চাই, এটা আপনি কিভাবে দেখেন? 20টা আসন 3টা মন্ত্রণালয়, যদিও তারা অস্বীকার করেছে, তারা প্রথম আলোর মতি ভাইকে তারা দোষারোপ করেছে। আমি বাদ দিলাম ওটা, মনে করেন, কিন্তু এটা নাই কি করে বলে যে গণভোট কবে হবে? ও বুঝে এটা মানে কি? এটা একটু আগে বললাম আপনাকে। এর মানে হলো যে প্রথম ফাঁসিটা তো নাহিদের হবে। আমি বুঝছেন আমার কথা? নাহিদের কাজ তৎপরতা অবৈধ হবে, প্লাস একটা উপদেষ্টা ছিল, ওটার জন্য তো একটা ফাঁসি হবে, বা অ্যাটলিস্ট যাবজ্জীবনের সাজা হবে, অবৈধ সরকারের বন্দী হয়েছে বলে। এই যে ক্লেম করতেছে তারা বৈষম্য বিরোধী আন্দোলন করছে, আন্দোলনের বড় নেতা সে, তো এইটার জন্য তো একটা অভিযুক্ত হবে সে, দেশদ্রোহিতার অপরাধ হবে। ঠিক যেমন পাকিস্তানের চোখে আমরা বাংলাদেশের সমস্ত মুক্তিযোদ্ধারা 71-এ ছিলাম যুদ্ধ অপরাধী। ভালো করে খেয়াল রাখেন, দেখেন, পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিলাম আমরা। মুক্তিযুদ্ধ মানে হাতে অস্ত্র তুলে নেওয়া, অস্ত্র হাতে তুলে নেওয়া নিজ রাষ্ট্রের বিরুদ্ধে, মানে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে। এটা তো একটা দেশদ্রোহিত অপরাধ। এই অপরাধে আমাদের শাস্তি মৃত্যুদণ্ড। আবার সেম আপনি বাংলাদেশে দাঁড়িয়ে দেখেন, বাংলাদেশের কনস্টিটিউশনে পাকিস্তানের পক্ষে কাজ করাটা একটা রাজাকারী হয়েছে, মানে দেশদ্রোহিতার কাজ হয়েছে। তাহলে কোন জায়গায় বসে দেখছেন, মানে কোন কনস্টিটিউশনের উপরে, কোন আইনের উপরে, কোন জনমতের উপরে দাঁড়িয়ে বলতেছেন? দ্যাট ম্যাটার্স। নাইদের এই হুঁশ আছে, ও কয়টা সিট পাবে এইটা লোভে বা কোনো কিছুর একটা লোভে সে ভুলে গেছে যে তাকে ফাঁসি দিতে যাচ্ছে বিএনপি, এবং সে ওই বিএনপির সঙ্গে একটা অ্যালায়েন্স করতে যাচ্ছে। মানে এটি কি? এটা মানে যে নিজের ফাঁসিটা যেন নিজের দড়িটা গলায় পড়ে নিচ্ছে, হচ্ছে নাই। এই জন্য বলছি এই দলটা ন্যূনতম কোনো রাজনৈতিক জ্ঞান হলো না, জীবনে হলো না। কারণ যাদের পাল্লায় পড়ে তারা এইসব কাজ করছে, সেই লোকগুলোতে ইন্ডিয়ান এজেন্ট। খুঁজে নেন কে কার কথা বলছে। যাকে তারা গুরু মনে করে মুভমেন্টটা করছে, এটা তো ইন্ডিয়ান এজেন্ট। কাকে গুরু মনে করে নাহিদরা আন্দোলন করছে? আপনি খুঁজে বের করেন, ওদেরকে জিজ্ঞেস করেন না আপনাদের পুরান গুরু কারা ছিল, আন্দোলনের আগে পরে কারা ছিল। আর পরে শুনেছি নুরুল হক নূরের শিষ্য ছিল। আমি কাকে ছুড়েছে আমি এই নিয়ে কথা নাম বলতে যাচ্ছি না। আচ্ছা, ওদেরকে বলেন, ওটা ভালো বুঝবে, জানে এগুলা, না জানাতে কিছু নাই। এটা বিএনপির মনোনয়ন কেমন হলো দাদা? যেখানে ইলেকশন হবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই, আপনি মনোনয়ন নিয়ে মন্তব্য করছেন কেন? বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তিনি পেয়ে গেলেন, তো আজকে আপনি বহিষ্কার করে দেন যাকে, কালকে থেকে আবার মনোনয়ন। এটা কোন ফাজলাম? ওইটা বহিষ্কার না, স্থগিত করেছে আর কি। না না, 3 মাস কি পার হয়ে যায়নি? তারপর আপনি কোন নোটিশ দিচ্ছেন? আপনারটা আছে কি আছে না সেটা নিয়ে দুঃখ করেন নাই? আপনি কিশোরগঞ্জের সম্মেলনটাকে ঢুকতে দেন নাই? ছোটখাটো অপরাধ করছেন আপনি, তার মধ্যে মন থেকে মুছে দিছিলেন আপনি। এটা ব্যাখ্যা দেন। কিশোরগঞ্জের জেলা সম্মেলনে আপনি তাকে ঢুকতে দেন নাই, এইটা নিয়ে সে যা মনে চায় তাই বলে গালাগালি করেছে বিএনপি। কারণে দেখেন পুরনো স্টেটমেন্ট গুলো, আবার এখন বিনা বাক্য বয়ে আপনি তাকে নমিনেশন দিয়ে দিলেন। এটা কি হইল? মানে আসলে একদিন কথাগুলো আমি সবই তায়ের সাহেবের নাম দিয়ে বলতাম, এখন তো সবগুলা দল এরকম, যারা এরকম তারা তার রাজনৈতিক দলই না। ভাই আপনি যা বলতেছেন কথাটা তো সবসময় এক থাকতে হবে নাকি? এক এক সময় এক একটা বললে হবে না। এই যে চিরাঙে একটা লোক খুন হয়ে গেল, আপনি বলছেন না ও আর বিএনপি করতো না, এটা রাজনীতি হলো? আপনি অপরাধ হয়ে গেলে, ভুল হয়ে গেলে তার দায় নেবেন না? মানুষকে বুঝেন না এগুলা যে আপনি ভুল করে করেছেন? আপনি স্বীকার করতে অসুবিধা কি? ভুল হয়েছে স্বীকার করে নেন, মাপ চান।
মানুষ বরং আপনার সততার জন্য আপনাকে অ্যাকসেপ্ট করবে, কিন্তু আপনি লুকাই পারেন, পরের দিন যদি বলেন না আমার কোনো দায় নেই আমি যাই না, এতেই মানুষ আরো সন্তুষ্ট হয়। আপনাকে বাটপার বলবে, এই জন্য বাটপার শব্দটা এত বাংলাদেশে প্রচলিত হয়েছে। অনেকে বলতেছে এসালোমও নাকি কয়েকটা মনোনয়ন দিয়েছে। অবশ্যই, একটা কেন, এস আলমের টাকা নিয়ে কে রাজনীতি করছেন এটা বলেন? হাসিনাকে তো প্রকাশ্যে টাকা দিয়ে আসছে, সে আসছে না? এস আলমের সবচেয়ে বড় প্রতিনিধি তো সালাউদ্দিন, খোদ তারেক সাহেব দেখা করেছে লন্ডনে গিয়ে তার সাথে। তো তাদের ফান্ডের একটা বড় সোর্স তো এস আলম। আর এই সরকার, আমি নাম বলবো না কারণ, এই সরকারের যেসব কাজকর্ম হচ্ছে বা এই যে কারো সম্পত্তি, যারা ঋণ খেলাপি তাদের কারো সম্পত্তি বিক্রি করে দেওয়া হচ্ছে না কেন? কোন ব্যবস্থা নাই কেন? খেলাপি ঋণওয়ালাদের বিরুদ্ধে কিছু বলা নাই কেন? এস আলম কি একটা ঋণ খেলাপি না? এই যে পাঁচটা ব্যাংক নিয়ে আপনি এখন ক্যাসলাসছেন, একবার তুলে দেন, একবার নিজেরা প্রশাসক বসাই দেন বাংলাদেশ ব্যাংক থেকে, আবার শেয়ার শূন্য ঘোষণা করেন, আবার তার মানে কি যেন উল্টা ব্যাংক থেকে টাকা ছাবে, ওটা টাকা দিচ্ছে, বুঝছেন? আর বাবা এস আলমের সম্পত্তি তো আছে নাকি, না হলে বিদ্যুৎ প্ল্যান্ট আছে, বলে বেচেন, বেচে দিয়ে টাকা উদ্ধার করেন না। আপনি কি করলেন, এই যে আমাদের গভর্নর চিটাগাং যে বাংলাদেশ ব্যাংকের অফিস আছে, সেখানে গিয়ে এস আলমের এজেন্ট আছে তাদের সাথে ডিল করছে, আহসান এইচ মনসুর। হ্যাঁ, এটা পুরনো, প্রায় 3 মাসের বেশি সময় হবে। কারণ ভাবছে কথা বলে একটা ডিল করবো, তো সবাই ডিল করে নিয়ে আলমের সাথে। আর উনি তো এখন বাংলাদেশের নাগরিক না, উনি তো সিঙ্গাপুরের নাগরিক হয়ে বই রয়েছেন। আপনি যখন খেলাপি দিন, শুনেন, আপনি যারা যারা টপ যে 5-6টা খেলাপি তাদের কাছ থেকে টাকা নিয়ে রাজনীতি করবেন বা ক্ষমতায় থাকবেন, তাহলে বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের অর্থনীতি কি হবে এটা বুঝতে পারছেন, রাজনীতি কেমন হবে এটা তো বুঝতেই পারতেছেন, এবং আগামী দিনের রাজনীতিও কেমন হবে ওটা ওর মধ্যে লেখা আছে। আমরা রাজনীতি করবেন এস আলম বসুন্ধরা টাকা নিয়ে, আপনি সামিট গ্রুপ কোথায়, তাকে ধরবেন না, তাদের সম্পত্তি নেই ঢাকায়, না আমি ওগুলো তার দিবেন না। আজ পর্যন্ত কারো সম্পত্তি হাত দেন নাই, খালি মাঝখান থেকে ধরা খেলো এখন নাসা গ্রুপের কিছু সম্পত্তি নিয়ে, তা এটা তো সেকেন্ড থার্ড ক্যাটাগরি চোর। এটা ওই যে দর্জি নজরুল, হ্যাঁ দর্জি নজরুল, যাই বলেন, নজরুল ইসলাম খান নাকি খান নাই বোধ হয়, নজরুল ইসলাম আছে, তাও সে দাড়ি রেখে মানে কি যে পরহেজগার লোক মনে হয়। তার পুরা জীবনে কত কি সম্পত্তি কিছু, তার পুরো লিস্ট ছাপাই দিয়েছে ফেসবুকে। আমি বলি ছোট দরবেশ, কি বলবেন।